হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে এমএ তে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ইন্টারনাল অ্যাসাইনমেন্টের দিয়েছে তোমাদের কলেজ থেকে, তার প্রথম যে পেপারটি রয়েছে তোমাদের 2.1, এই সেকেন্ড সেমিস্টারের ফার্স্ট পেপারে যে অ্যাসাইনমেন্টের কোশ্চেন দিয়েছে 5টি, তার মধ্যে 4টি দিয়েছে, তার মধ্যে একটি তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে। সেই জায়গা থেকে তোমরা যদি দেখো, স্বরাজ্য পার্টি মানে চিত্তরঞ্জন দাসের এই স্বরাজ্য পার্টি, এই যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নের উত্তর বা এই প্রশ্ন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব এবং আলোচনার শেষে এর যে অ্যান্সার, সেই অ্যান্সারটি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের আরো অন্যান্য যেসব পেপারগুলো রয়েছে, অর্থাৎ 2.2, 2.3, 2.4, 2.5, প্রতিটা পেপার থেকে একটা করে প্রশ্ন তোমাদের অ্যাসাইনমেন্টের হিসেবে অ্যান্সার হাতে লিখে জমা দিতে হবে। তা আমি আরো বাকি এক কথায় 5টি যে পেপার তোমাদের রয়েছে, প্রতিটা পেপার থেকে একটা করে ইম্পর্টেন্ট এবং খুব কোয়ালিটি অ্যান্সার আমি একটা করে তোমাদের জন্য প্রোভাইড করব। তা আজকে প্রথম ক্লাসটা তোমাদের এই জন্য দিচ্ছি। দেখো 2.1 অর্থাৎ ফার্স্ট পেপার সেকেন্ড সেমিস্টারে, অ্যাসাইনমেন্ট ফর এমএ সেকেন্ড সেমিস্টার, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। এখানে তোমাদের 4টি প্রশ্ন দিয়েছে। প্রশ্নগুলো যদি একবার বলি, দেখো প্রথম প্রশ্ন তোমাদের দিয়েছে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার উপরে দিয়েছে। সেকেন্ড কোশ্চেন দিয়েছে চিত্তরঞ্জন দাস এবং স্বরাজ্য পার্টি, চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে স্বরাজ্য পার্টির উত্থান। এবং আরেকটি দিয়েছে যে নমশূদ্র মুভমেন্ট ইন বেঙ্গল, দ্য কাস্ট সিস্টেম, বাংলাদেশের নমশূদ্র আন্দোলন। এবং 4 নম্বরে যেটা দিয়েছে যে পার্টিশন রিফিউজি প্রবলেম ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলায় যে দেশ ভাগের পর যে শরণার্থী সমস্যা দেখা দেয়, যে উদ্বাস্তু সমস্যা দেখা দেয়, তার উপরে দিয়েছে। এই 4টি প্রশ্ন, জাতীয় কংগ্রেস, স্বরাজ্য পার্টি, নবশূদ্র আন্দোলন এবং পশ্চিমবাংলায় শরণার্থী সমস্যা, এই 4টির মধ্যে একটা অ্যান্সার করতে হবে। তাই এক্ষেত্রে আমি তোমাদের জন্য এটাকেই বেছে দিয়েছি, চিত্তরঞ্জন দাসের স্বরাজ্য পার্টি। এই প্রশ্নের উত্তরটি তোমরা অ্যাসাইনমেন্টে লিখে অ্যান্সার করবে। বাকি পেপারগুলিতেও আমি এর পরের ক্লাসে সেকেন্ড পেপারের উপরেও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সম্ভবত যে ভারতের জাতীয়তাবাদের উত্থানে যে বিভিন্ন ব্যাখ্যা আছে, কেমব্রিজ ঐতিহাসিক মার্ক্সবাদী নিম্নবর্গীয়, তারপরে একটা প্রশ্ন দিয়েছে বি দাগে, ওই কোশ্চেনের অ্যান্সারটা আমি সেকেন্ড পেপারে তোমাদেরকে প্রোভাইড করবো এর পরের ক্লাসে। তো এখন একটু সংক্ষেপে আলোচনা করছি চিত্তরঞ্জন দাসের স্বরাজ্য পার্টি। দেখো, চিত্তরঞ্জন দাস ছিলেন সেই সময় বাংলাদেশের সব থেকে বড় নেতা, গান্ধী পিরিয়ডে 1920 নাগাদ। গান্ধী যখন অসহযোগ আন্দোলন পরিচালনা করেন, খুব ব্যাপকভাবে আন্দোলনটা পরিচালিত হয় এবং সারা দেশের জনগণ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। ভারতের প্রথম সর্ববৃহৎ গণ আন্দোলন ছিল কিন্তু অসহযোগ আন্দোলন। এই আন্দোলন যখন চরমে পৌঁছায়, তখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে উত্তরপ্রদেশে। চৌরি চৌরা বলে একটি গ্রামের থানা স্থানীয় জনতা অগ্নিদগ্ধ করে প্রায় 20-22 জন পুলিশকে হত্যা করে। এই ঘটনা যখন গান্ধীজি শোনেন, তখন তিনি মর্মাহত হন, কারণ তিনি বুঝতে পারেন তার এই অহিংস আন্দোলনে হিংসা প্রবেশ করেছে এবং এই হিংসা যদি ছড়িয়ে পড়ে, তাহলে খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হবে। এই আন্দোলনকে আর নিয়ন্ত্রণ করা যাবে না এবং ব্রিটিশ খুব শক্ত হাতে এই আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়বে এবং রক্ত গঙ্গা বইয়ে দেবে ভারতবর্ষে। এই কারণে তার এই আন্দোলন তিনি বন্ধ করে দেন। এই চৌরি চৌরা ঘটনার পরে 1922-এর অক্টোবর মাসে তিনি এই অসহযোগ আন্দোলন হঠাৎ বন্ধ করে দেন। এর ফলে গান্ধীবাদে আর যেসব নেতারা ছিলেন, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, বাংলাদেশে সব থেকে বড় নেতা ছিলেন চিত্তরঞ্জন দাস, এলাহাবাদ উত্তরপ্রদেশে মতিলাল নেহরু, প্রত্যেকেই বিক্ষোভে ফেটে পড়েন, গান্ধীর প্রতি ক্ষোভে ফেটে পড়েন। প্রত্যেকেই এই জিনিসটা মেনে নিতে পারেননি, কারণ আন্দোলন এখন চরম পর্যায়ে। তখন এই আন্দোলনটা বন্ধ করে দেওয়ার মানে কি? তা যাই হোক, আন্দোলন বন্ধ করে দেওয়ার ফলে কংগ্রেসের প্রথম সারির যেসব নেতা, তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং কারাগারে রাখা হয়। ইংরেজরা তাদেরকে কারাগারে রেখে দেয়। এর ফলে বিভিন্ন জায়গায় সহ ভারতবর্ষে রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রে একটা শূন্যতার সৃষ্টি হয়। যে আন্দোলনকারী যারা ছিল, যে স্বাধীনতা সংগ্রামী, যে বিপ্লবী, তাদের কি হবে? তারা কি এই আন্দোলন, তারা যে স্বাধীনতা আন্দোলনে ব্রত নিয়েছে, সেই ব্রতের কি হবে? অর্থাৎ সবাই দিশেহারা হয়ে পড়ে। এই দিশেহারা অবস্থা থেকে বার করে আনার জন্য প্রয়োজন ছিল আরেকটি বড় গণ আন্দোলনের। তা পরবর্তীকালে আইন অমান্য আন্দোলন হয় 1930 নাগাদ।
তো এই আইন অমান্য আন্দোলন সেই মুহূর্তে করা যায় কিনা 1922-এর পরবর্তীকালে, এটা নিয়ে তদন্ত কমিটি তৈরি হয় একটি কংগ্রেসের তরফ থেকে, আইন অমান্য তদন্ত কমিটি। কিন্তু এই কমিটি রিপোর্ট দেয় যে দেশে এই মুহূর্তে নতুন করে আইন অমান্য আন্দোলন করা সম্ভব নয়। ঠিক এই সময়ে গয়াতে 1923 নাগাদ গয়াতে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসে চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে। চিত্তরঞ্জন দাস বাংলাদেশের সব থেকে বড় নেতা ছিলেন এবং গান্ধীবাদী কংগ্রেস নেতা। তিনি এখানে তার নেতৃত্বে এই কংগ্রেসের ভিতরে একদল পরিবর্তনকামী বা পরিবর্তনপন্থী একটা গোষ্ঠীর আবির্ভাব ঘটে, যারা কংগ্রেসের কিছু নিয়ম নীতির পরিবর্তন করতে চেয়েছিল। তারা চেয়েছিল সরকারের যে আইনসভা আছে সেই আইনসভায় প্রবেশ করে সরকারের প্রতিটা কাজে পদে পদে তাকে বাধা সৃষ্টি করা এবং সরকারি যেসব বাজেট আছে তার বিরোধিতা করা, সরকারকে বিব্রত করা এক কথায়। তো এর জন্য তার একটা গোষ্ঠী তৈরি হয় যাকে বলা হয় পরিবর্তনপন্থী। এই গোষ্ঠীতে চিত্তরঞ্জন সহ ছিলেন মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরুর বাবা বা পিতা, এছাড়া কেলকার, জয়াকার, এরকম আরো অনেকে ছিলেন, হাকিম আজমল খাঁ ছিলেন। আর অন্যদিকে আরেক দল ছিল যারা পরিবর্তন বিরোধী ছিলেন, নো চেঞ্জার। আর চিত্তরঞ্জন দাসের গোষ্ঠীকে বলা হয় চেঞ্জার, প্রো চেঞ্জার, মানে এনারা চেঞ্জ করতে চাইছিলেন। আর এর উল্টো দিকে ছিল গান্ধীবাদী কিছু মানুষ, যেমন বল্লভভাই প্যাটেল, চক্রবর্তী রাজা গোপালাচারী, এনারা কিন্তু পরিবর্তন করতে চাননি কোনো কিছু, নো চেঞ্জার ছিলেন। তা যাই হোক, এখানে ভোটাভুটি হয় যে পরিবর্তন হবে কি হবে না, এবং সেই ভোটে চিত্তরঞ্জন হেরে যান। ফলে চিত্তরঞ্জন ক্ষুব্ধ হয়ে জাতীয় কংগ্রেস ত্যাগ করেন। জাতীয় কংগ্রেস ত্যাগ করে জাতীয় কংগ্রেসের ভিতরেই তিনি কংগ্রেস খিলাফত স্বরাজ্য পার্টি বলে একটি দল তৈরি করেন, যা ইতিহাসে স্বরাজ্য পার্টি নামে পরিচিত 1923-এর 1 জানুয়ারি। এবং এই দলের প্রধান দুই নেতা ছিলেন চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। তা যাই হোক, এই দল তৈরি করার ফলে কংগ্রেসের সাথে একটা দূরত্ব বাড়ে। যদিও চিত্তরঞ্জন জওহরলাল নেহেরুর সাথে বা গান্ধীর সাথে একটা বোঝাপড়া করে কংগ্রেসের সাথেই এই দলটাকে পরিচালনা করার চেষ্টা করেন, কংগ্রেসের ভিতরে থেকেই একটা বোঝাপড়া করলেও কিন্তু এই দলের মধ্যে, দুটি দলের মধ্যে একটা দ্বৈরত্ব বা একটা দূরত্ব তৈরি হতে থাকে ক্রমশ। এখন এই দলে আস্তে আস্তে ভারতবর্ষের বিভিন্ন নেতা, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন নেতা এই আন্দোলনে সামিল হয় এই স্বরাজ্য দলে। এবং স্বরাজ্য দল সব থেকে বেশি প্রভাব বিস্তার করেছিল বাংলাদেশে। 1935-এর যে ভারত শাসন আইন অনুযায়ী 1937-এর নির্বাচন হয়, সেই নির্বাচনে প্রায় 87টি আসনের মধ্যে প্রায় 42টা আসন এই স্বরাজ্য পার্টি লাভ করে। এছাড়া ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে পৌরসভার নির্বাচন হয়, সেই সব নির্বাচনে এই স্বরাজ্য পার্টি থেকে কিন্তু নেতারা নির্বাচিত হন। কলকাতা কর্পোরেশন বা পৌরসভার চেয়ারম্যান হন চিত্তরঞ্জন দাস, এলাহাবাদের পৌরসভার চেয়ারম্যান হন জওহরলাল নেহেরু, আহমেদাবাদের পৌরসভার চেয়ারম্যান হন বল্লভভাই প্যাটেল, এরকম বিভিন্নভাবে বিঠলভাই প্যাটেল। এইভাবে দেখা যায় যে ভারতীয়দেরকে শাসন করার জন্য বা স্বায়ত্ত শাসন, এই স্বায়ত্ত শাসনের ভিতর দিয়ে এই স্বরাজ্য পার্টির কিছু নেতাগোতা তারা কিন্তু দেশ সেবা করার একটা সুযোগ পেয়েছিলেন এই পৌরসভার চেয়ারম্যান হিসেবে, এবং তারা করেনও তাই। তারা বিভিন্ন সংস্কারমূলক কাজ করেন এই পৌরসভার ক্ষমতায় আসার পরে, শিক্ষা, স্বাস্থ্য, পয় প্রণালী, এবং বিভিন্ন অবৈধ কর বাতিলকরণ, করের পরিমাণ হ্রাস করা, এবং একাধিক পরিকল্পনা বা একাধিক কাজকর্ম এই পৌরসভাগুলো করে, যার ক্ষমতায় ছিল এই স্বরাজ্য পার্টি। এছাড়া স্বরাজ্য পার্টি কেন্দ্রীয় আইনসভায় প্রবেশ করে সরকারের প্রতিটা কাজের চরমভাবে বিরোধিতা করতে থাকে, সরকারি বাজেটগুলোর বিরোধিতা করতে থাকে। এক কথায় দৃঢ় বাধাদান নীতি, কঠোরভাবে বাধাদান নীতি এরা গ্রহণ করে। যদিও এই আন্দোলন যখন তুঙ্গে চলে, এই স্বরাজ্য পার্টির নেতৃত্বে সারা ভারতবর্ষে স্বরাজ্য পার্টির একটা ব্যাপক প্রভাব পড়ে। শুধু বাংলাদেশ নয়, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, যুক্তপ্রদেশ, এইসব আসাম, এইসব জায়গায় কিন্তু এই স্বরাজ্য পার্টির খুব প্রভাব পড়েছিল। তবে এই বিহার, উড়িষ্যা, এই বা দক্ষিণ ভারতের মাদ্রাজ, এই সব অঞ্চলে, পাঞ্জাব অঞ্চলে স্বরাজ্য পার্টির কোনো প্রভাব ছিল না। তবে অনেকগুলো জায়গায় ছিল। আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে চলে এবং জাতীয় কংগ্রেসের অনেক নেতা যখন এই স্বরাজ্য দলে এসে যোগদান করে, ঠিক সেই সময় চিত্তরঞ্জন দাস মারা যান 1925 নাগাদ। এবং মারা যাওয়ার পরেই
এই স্বরাজ্য দলের যে দুর্বলতা, সেই দুর্বলতাগুলি প্রকট হয়ে ওঠে এবং এই দলের যারা নেতা ছিলেন নেতাদের মধ্যে অন্তবিরোধ দেখা দেয় এবং তারা যে চরমভাবে ব্রিটিশদের বিরোধিতার নীতি নিয়েছিল, দৃঢ় বিরোধিতার নীতি, তা থেকে তারা সরে আসে। অনেকেই ইংরেজ সরকারের মুখাপেক্ষী হয়ে পড়ে এবং জাতীয় কংগ্রেসের মূল স্রোতে চলে আসে। গান্ধী এই কখনো স্বরাজ্য পার্টিকে ভালো চোখে দেখেনি, ফলে তার মৃত্যুর পর অর্থাৎ চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর একটা দূরত্ব কিন্তু তৈরি হয়। তবে বাংলাদেশে এই স্বরাজ্য পার্টি কিছুদিনের জন্য হলেও ব্যাপক সাফল্য লাভ করেছিল। বাংলাদেশের প্রধান দল ছিল কিন্তু এই সময় কৃষক প্রজা পার্টি ফজলুল হকের নেতৃত্বে, কিন্তু তারপর সেকেন্ড যদি দ্বিতীয় দল দেখি তাহলে সেটা ছিল এই স্বরাজ্য পার্টি। স্বরাজ্য পার্টি বাংলাদেশে সাফল্য লাভ করেছিল একটা কারণে, সেখানে চিত্তরঞ্জন দাস বাংলাদেশে একটা নীতি নিয়েছিলেন বেঙ্গল প্যাক্ট, বেঙ্গল চুক্তি। তিনি মুসলিমদের সাথে, মুসলিম লীগের সাথে একটা চুক্তি করেন বেঙ্গল প্যাক্ট, যে চুক্তির মধ্যে দিয়ে বলা হয় যে বাংলাদেশের বিভিন্ন মানে আইন পরিষদের যে আসনগুলো রয়েছে তার 55% মুসলিমরা প্রতিনিধিত্ব করবে, মসজিদের সামনে গান বাজনা হবে না এবং গরু জবাই করাকে কেন্দ্র করে হিন্দুরা বিরোধিতা করবে না। এর ফলে মুসলিমদের সাথে এই চিত্তরঞ্জন দাসের একটা বোঝাপড়া হয় এবং যার ফল বা প্রভাব পড়ে ভোট ব্যাংকে। 87টি সিটের মধ্যে প্রায় 40টিরও বেশি সিট কিন্তু এই স্বরাজ্য পার্টি নিয়েছিল। তাই কিছুদিনের জন্য হলেও, মানে যতদিন চিত্তরঞ্জন দাস বেঁচে ছিলেন ততদিন বাংলাদেশের উপরে একটা ভালো রকমের প্রভাব ফেলেছিল এই স্বরাজ্য পার্টি। এবং স্বরাজ্য পার্টির যখন চূড়ান্ত পর্যায়ে তখন এই চিত্তরঞ্জন দাসের হঠাৎ মৃত্যু একটা মৃত্যু বান হিসেবে দেখা দেয়, একটা মৃত্যু ঘণ্টা হিসেবে কাজ করে এই তার এই চিত্তরঞ্জন দাসের মৃত্যু। কারণ এরপরে স্বরাজ্য দলের মধ্যে ভাঙন দেখা দেয়, নেতাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দেখা দেয়, তারা চরম ব্রিটিশ বিরোধিতার পথ থেকে সরে আসে এবং সবাই আবার জাতীয় কংগ্রেসের মূল স্রোতে ফিরে আসে আর স্বরাজ্য দলের একেবারে ক্ষয় পেতে পেতে নিশ্চিহ্ন হয়ে যায়। এই ছিল স্বরাজ্য পার্টি। এগুলোকেই আমি যেভাবে পরপর ধারাবাহিকভাবে বললাম পুরো ঘটনাটি, এইভাবে তোমাদের এর অ্যান্সারটা লিখতে হবে, লিখে তোমাদেরকে অ্যাসাইনমেন্টে জমা দিতে হবে। তাহলে অ্যান্সারটি নিয়ে খুব কোয়ালিটি, হাই স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা নোটস তোমরা দেখলে বুঝতে পারবে নোটসের কোয়ালিটি। সেই নোটস তোমাদের সামনে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করছি। স্বরাজ্য পার্টি এর উত্তরটা তোমরা যেভাবে লিখবে দেখো, অসহযোগ আন্দোলন প্রত্যাহৃত হওয়ার কারণে ভারতীয় জাতীয় আন্দোলন এক বিশেষ অস্থিরতার সংকটের সম্মুখীন হয়, কেননা এ সময় ব্রিটিশ রাজ প্রথম শ্রেণীর জাতীয় নেতাদের জেলে আটক করে রাখেন ও সরকারি দমনপীড়ন প্রবল হয়ে ওঠে। এছাড়া ব্রিটেনের নবনির্বাচিত রক্ষণশীল সরকার ভারত সম্পর্কে এক চূড়ান্ত প্রতিক্রিয়াশীল নীতি গ্রহণ করে। 1922 অক্টোবরে জাতীয় কংগ্রেস কর্তৃক নিয়োজিত আইন অমান্য তদন্ত কমিটির রিপোর্টে বলা হয়, দেশ আইন অমান্য আন্দোলনের জন্য প্রস্তুত নয়, সেহেতু আন্দোলনের বিকল্প হিসেবে কংগ্রেস কাউন্সিলগুলিতে যোগ দেওয়ার নীতি গ্রহণ করতে পারে। প্যারা করে দেখো, বস্তুত কংগ্রেসের কলকাতা অধিবেশনে 1920 আইনসভা বর্জনের বিষয়ে গৃহীত নীতি ইতিমধ্যেই ব্যর্থ বলে প্রমাণিত হয়েছিল, কেননা আইনসভায় কংগ্রেস অংশগ্রহণ না করায় অযোগ্য ও অবাঞ্ছিত ব্যক্তিরা ওই সকল সভাতে অংশগ্রহণ করেছে এবং এভাবে তারা সরকারের হাত শক্ত করেছে। এমতাবস্থায় আলিপুর জেলে আটক থাকাকালীন চিত্তরঞ্জন নতুন কর্মকৌশল গঠনের প্রয়োজনীয়তা বোধ করেন, কেননা এ সময় তার এরূপ মনে হয়েছিল কংগ্রেসের উচিত আইনসভা বর্জন না করে আইনসভায় অংশগ্রহণ করা এবং এভাবে আইনসভার মধ্য থেকে সরকারি নীতির বিরোধিতা করা। এ সময় দাস বলেন, সরকার বিরোধী আন্দোলন অব্যাহত রাখা এবং ওই আন্দোলন জোরদার করে তোলার জন্য কংগ্রেসকে শুধু আইনসভায় নয়, স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রেও নির্বাচনে অংশগ্রহণের নীতি নিতে হবে, আর সেরূপ হলে সরকারি কাজকর্মে অবিরাম বাধা সৃষ্টির মাধ্যমে সরকারি প্রশাসন ব্যবস্থাকে অচল করে দেওয়া সম্ভব হবে। প্যারা করে দেখো, ইতিমধ্যে আইনসভায় প্রবেশের প্রশ্নে কংগ্রেসের মধ্যে প্রো চেঞ্জার্স এবং নো চেঞ্জার্স নামে পরিচিত হয়ে ওঠা দুটি দলের সৃষ্টি হয়। চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, হাকিম আজমল খা, বিঠলভাই প্যাটেল প্রমুখ নেতারা হলেন পরিবর্তনপন্থী, আর বল্লভভাই প্যাটেল, CR রাজা গোপালাচারী এবং MA আনসারি প্রমুখ হলেন পরিবর্তন বিরোধী তথা নো চেঞ্জার্স। প্যারা করে দেখো, 1922 ডিসেম্বরে চিত্তরঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসের গয়া অধিবেশনে আইনসভায় প্রবেশের বিষয়ে তুমুল বিতর্ক হয়। শেষ পর্যন্ত আইনসভায় প্রবেশ সংক্রান্ত দাসের প্রস্তাব 1748/800
90 ভোটে অগ্রাহ্য হয়। এই অবস্থায় দাস কংগ্রেসের সদস্যপদ ত্যাগ করেন এবং নিজ সমর্থকদের সঙ্গে আলোচনাক্রমে কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল নামে একটি দল গঠন করেন। ইতিহাসে এই দলটি স্বরাজ্য পার্টি এবং স্বরাজ্য দল নামে পরিচিত। 1 জানুয়ারি 1923 স্বরাজ্য দল ঔপনিবেশিক স্বায়ত্তশাসন লক্ষ্য হিসেবে স্থির করে এবং এই সূত্রে 4 প্রধান উদ্দেশ্য হয়। দেখো 4টি উদ্দেশ্য ছিল স্বরাজ্য দলের, এখানে ক খ করে লেখা আছে। ক, আইনসভায় প্রবেশের মাধ্যমে সরকারি কাজের বিরোধিতা করা। খ, সরকারি বাজেট প্রত্যাখ্যান করা। গ, নতুন অর্থনৈতিক নীতি গ্রহণ করে বিদেশি শোষণ বন্ধ করা। এবং ঘ, বিবিধ বিল ও প্রস্তাব উত্থাপনের মাধ্যমে জাতীয় আন্দোলন সচল রাখা। প্যারা করে দেখো, উল্লেখ্য স্বরাজ্য দল আইনসভায় প্রবেশের নীতি ও কর্মসূচি গ্রহণ করলেও এই দলটির নেতারা গান্ধীর গঠনমূলক কর্মসূচি রূপায়ণের বিষয়ে সহযোগিতার আশ্বাস দেয়। 1923 সেপ্টেম্বরে অনুষ্ঠিত এক বিশেষ অধিবেশনে জাতীয় কংগ্রেস স্বরাজ্য দলের আইনসভায় অংশগ্রহণের নীতি সম্পর্কে নমনীয় ভাব দেখায়। পরবর্তী কয়েক মাসের মধ্যে গান্ধী, দাস ও নেহেরুর মধ্যে এক আলোচনা ক্রমে স্থির হয় স্বরাজীরা আইনসভায় কাজকর্ম পরিচালনা করবে আর গান্ধীর অনুগামীরা আইনসভার বাইরে থেকে গান্ধীর নির্দেশিত গঠনমূলক কর্মসূচির রূপায়ণে অংশগ্রহণ করবে। 1924 ডিসেম্বরে অনুষ্ঠিত বেলগাঁও অধিবেশনে গান্ধী, দাস ও নেহেরু সমঝোতা সূত্রটি গৃহীত হয় এবং কংগ্রেস বিরোধী তার নীতি ত্যাগ করে স্বরাজ্য দলকে নিজ কর্মসূচি রূপায়ণের বিষয়ে পূর্ণ অধিকার দেয়। প্যারা করে দেখো, 1923 ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে স্বরাজ্য দল বিশেষ সাফল্য অর্জন করে। কেন্দ্রীয় আইনসভায় মোট 140টি আসনের মধ্যে স্বরাজ্য দল 45টি আসন অধিকার করে। তবে জাতীয়তাবাদী ও বেশ কয়েকটি নির্দল ও নিরপেক্ষ গোষ্ঠীর সমর্থনে সরকার বিরোধী সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বাংলায় স্বরাজ্য দল বিশেষভাবে ফল লাভ করে। 85টি আসনের মধ্যে স্বরাজ্য দল পায় 47টি আসন, তবে এর মধ্যে 21টি মুসলিম আসন ছিল। বাংলায় স্বরাজ্য দলের অভাবনীয় সাফল্যের পেছনে দাস মুসলিম বোঝাপড়া বিশেষ কার্যকর হয়েছিল। বেঙ্গল প্যাক্ট নামে এই বোঝাপড়া চুক্তির মাধ্যমে দাস মুসলমানদের এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ক খ করে দেখো দেওয়া হয়েছে প্রতিশ্রুতিগুলি। স্বরাজ্যের মুসলমানরা প্রাদেশিক প্রশাসনিক পদগুলির 55% পাবে, মসজিদের সামনে গান বাজনা বন্ধ হবে এবং গরু জবাই করার বিষয়ে হিন্দুরা কোনো আপত্তি করবে না। প্যারা করে দেখো, বাংলা ছাড়া বোম্বাই, যুক্তপ্রদেশ, মধ্যপ্রদেশ ও আসামে স্বরাজ্য দল বিশেষ সাফল্য লাভ করে। মাদ্রাজ ও পাঞ্জাবে তারা বিশেষ সুবিধা করতে পারেনি। উল্লেখ্য, বিহার ও উড়িষ্যায় তারা একটিও আসন পায়নি। স্বরাজ্য দল কেন্দ্রীয় আইনসভায় জিন্না ও মালব্য প্রমুখ নেতাদের সঙ্গে মিলে 70 জন সদস্য বিশিষ্ট একটি জাতীয় দল গঠন করে। দলটি কেন্দ্রীয় আইনসভায় 3টি বিষয়ের উপর গুরুত্ব দেয়। 1, স্বায়ত্তশাসন প্রবর্তনের প্রয়োজনে প্রশাসনিক সংস্কার। 2, দমনমূলক আইন প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তি। 3, ভারতীয় উদ্যোগে শিল্প উন্নয়ন। কেন্দ্রীয় আইনসভার প্রথম অধিবেশনে মতিলাল নেহেরু প্রস্তাব করেন। ক এবং খ। কয়ে দেখো, ভারতবাসীর হাতে প্রকৃত স্বায়ত্তশাসন তুলে দেওয়ার জন্য একটি সংবিধান প্রণয়ন করতে হবে। উল্লেখ্য, নেহেরুর এই প্রস্তাব প্রথমার্ধে 46/48 ভোটে এবং দ্বিতীয়বারে 72/45 ভোটে গৃহীত হয়, কিন্তু সরকার ওই প্রস্তাবটি অগ্রাহ্য করেন। খ, আইনসভায় দমনমূলক আইন প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তির দাবিতে কয়েকবার প্রস্তাব তোলা হয়, কিন্তু প্রতিবারই সরকার ওইসব প্রস্তাব বাতিল করে দেয়। প্যারা করে দেখো, স্বরাজ্য দলের অসহযোগিতার কারণে কেন্দ্রীয় প্রাদেশিক আইনসভাগুলোতে আইন প্রণয়নের বিষয়টি বারংবার বিঘ্নিত হতে থাকে। এমতাবস্থায় বড়লাটেরা তাদের সার্টিফিকেট প্রয়োগের মাধ্যমে দায় সারাভাবে কাজ চালাতে থাকেন। এই সূত্রে দ্বৈত শাসন ব্যবস্থার মুখোশ খুলে যায় এবং প্রমাণ হয়ে যায় ব্রিটিশ রাজ সাংবিধানিক সংস্কারের পরিপন্থী কাজ করে শাসন পরিচালনার বিষয়ে সদা তৎপর। 1924 ফেব্রুয়ারিতে স্বরাজ্য দল কেন্দ্রীয় আইনসভায় ভারতে পূর্ণ দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার বিষয়ে একটি প্রস্তাব অনুমোদন করতে সমর্থ হয়। এছাড়া ভারতে সংবিধান প্রণয়নের জন্য ভারতীয় জননেতাদের নিয়ে একটি গোল টেবিল আহ্বানের জন্য স্বরাজ্য দল দাবি তোলে। এরপরে দেখো, স্বরাজ্য দল পৌরসভায় নির্বাচনে জয়লাভ করছে এবং বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন জনহিতকর কার্যাবলী পরিচালনা করছে। প্যারা করে, সংখ্যাগরিষ্ঠতার জোরে স্বরাজ্য দল কেন্দ্রীয় আইনসভায় বেশ কয়েকটি সরকার বিরোধী প্রস্তাব পাশ করাতে সমর্থ হয়। এছাড়া স্বরাজ্য দলের সদস্যরা সরকারি নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য মাঝে মধ্যে সভাকক্ষ ত্যাগ করে সরকারের উপর নৈতিক চাপ সৃষ্টি করতে থাকেন। কেন্দ্রীয় আইনসভার
সভায় সাথে সাথে পৌরসভাগুলির নির্বাচনেও স্বরাজ্য দল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। কলকাতায় চিত্তরঞ্জন দাস, আহমেদাবাদে বল্লভভাই প্যাটেল, পাটনায় রাজেন্দ্র প্রসাদ, এলাহাবাদে জওহরলাল নেহরু পৌরসভার প্রধান হিসেবে নির্বাচিত হন। এই সূত্রে স্বরাজ্য দল দেশ ও দেশবাসীর সেবা করার সুযোগ লাভ করে এবং শিক্ষা, স্বাস্থ্য, পয় প্রণালী, অস্পৃশ্যতা দূরীকরণ এবং খাদি আন্দোলন দেশময় ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে। উল্লেখ্য, নতুন সংবিধান অনুসারে বাংলায় দ্বৈত শাসন প্রবর্তিত হয়েছিল, কিন্তু স্বরাজ্য দলের বিরোধিতার কারণে সরকার স্থির করে 1925-এর 10ই জুন থেকে 1927-এর 21শে জানুয়ারি পর্যন্ত বাংলায় দ্বৈত শাসন স্থগিত থাকবে। এভাবে স্বরাজ্য দলের মূল প্রচেষ্টা সফল হয়। প্যারা করে দেখো এবার ব্যর্থ হবে দলটি কিভাবে। ইতিমধ্যে 1925-এর 16ই জুন চিত্তরঞ্জনের মৃত্যু হওয়ার পর থেকে স্বরাজ্য দলের দুর্বলতাগুলি প্রকট হয়ে ওঠে এবং সর্বভারতীয় ক্ষেত্রে দলের মধ্যে ভাঙন শুরু হয়। মধ্যপ্রদেশের এসবি টাম্বে গভর্নরের কার্যনির্বাহী পরিষদের সদস্যপদ গ্রহণ করেন। এছাড়া এনসি কেলকার, এমআর জয়াকার প্রমুখ মারাঠা নেতারা ব্রিটিশ রাজের প্রতি সক্রিয় বিরোধিতার নীতি থেকে সরে আসেন। এ বিষয়ে তাদের বক্তব্য হলো সরকারের যে সকল কাজ দেশ ও দেশবাসীর পক্ষে কল্যাণকর সেগুলি তারা সমর্থন করবে, তবে তারা স্বরাজ্যের দাবি অব্যাহত রাখবেন। এ কারণে তারা রেসপন্সিভ পার্টি নামে এক সহযোগিতাবাদী দল গঠন করে। অপরদিকে মতিলাল ও তার অনুগামীরা পূর্ব অনুসৃত দৃঢ় বাধাদান নীতি অব্যাহত রাখার বিষয়ে অটল থাকেন। অপরদিকে জিন্নার নেতৃত্বে নিরপেক্ষ গোষ্ঠী স্বরাজ্য দলের দৃঢ় বাধাদান নীতি অনুসরণ করে চলার বিষয়ে আপত্তি জানায়। এছাড়া হিন্দু মুসলমান বিরোধ তীব্র হয়ে উঠতে থাকলে মদনমোহন মালব্য, লালা লাজপত রায় প্রমুখ নেতারা হিন্দু মহাসভার সাথে ঘনিষ্ঠ হয়ে ওঠেন এবং কংগ্রেস থেকে বেরিয়ে নতুন জাতীয়তাবাদী দল গঠন করেন। এই নতুন দল রেসপন্সিভ পার্টির সাথে জোট বেঁধে আইনসভায় একটি স্বতন্ত্র গোষ্ঠী তৈরি করে। এ সময় স্বরাজ্য দলের অবিচ্ছিন্ন ও দৃঢ় বাধাদান নীতির প্রয়োগ শিথিল হয়ে পড়ে। মতিলাল নেহেরু ও বিঠলভাই প্যাটেল কেন্দ্রীয় আইনসভায় মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত হন। ওইসব পদে অধিষ্ঠিত হওয়ায় সরকার বিরোধী প্রতিরোধ আরও জোরালো থাকে না। এরপরে দেখো শেষ প্যারা, এই প্যারাতে মূল্যায়ন করা হয়েছে স্বরাজ্য দলের প্রভাব প্রতিপত্তি হ্রাসের পেছনে জাতীয় কংগ্রেসের এক বিশেষ ভূমিকা ছিল। দাস ও নেহেরুর সাথে বোঝাপড়া সত্ত্বেও গান্ধী স্বরাজ্য দলের নীতি ও কার্যাবলী সমর্থন করেননি। আবার এ প্রসঙ্গে আরপি দত্ত লিখেছেন, সূচনাকাল হতেই স্বরাজ্য দল বিত্তবান ভারতীয়দের প্রতিনিধিত্ব করতে থাকে এবং দাসের মৃত্যুর পর হতেই দলটি ব্রিটিশ রাজের সাথে আপোষ করে চলার নীতি নেয়। নেতাদের কাছে পদের মোহ ও ব্যক্তি স্বার্থ বড় হয়ে ওঠে, তারা সাধারণ মানুষের কথা ভাবেননি। এই কারণে অর্থাৎ গণসমর্থনের অভাবে স্বরাজ্য দলের দৃঢ় বাধাদান নীতি নিষ্ফল হয়ে যায়। এছাড়া মতিলাল নেহেরুর উদ্ধত ও ব্যক্তিকেন্দ্রিক আচরণের কারণে জিন্না, কেলকার, জয়াকর, মালব্য প্রমুখ অনেকেই স্বরাজ্য দল থেকে সরে দাঁড়ায়, ফলে স্বরাজ্য দল শুকিয়ে যায়। ব্যর্থতা সত্ত্বেও জাতীয় আন্দোলন ও জাতীয় রাজনীতিতে স্বরাজ্য দলের অবদান অনস্বীকার্য। বস্তুত স্বরাজ্য দলের নীতি ও কর্মসূচি অসহযোগ আন্দোলন পরবর্তী ঝিমিয়ে পড়া জাতীয়তাবাদী রাজনীতিকে প্রাণবন্ত ও গতিশীল করে তুলেছিল। তো এই ছিল স্বরাজ্য দল চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে। তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য পারফেক্ট অ্যান্সার এবং তোমরা ফাইনাল পরীক্ষার জন্য এই অ্যান্সারটি সংগ্রহ করে রাখবে। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট থাকবে, তোমাদের সাজেশন আমি প্রোভাইড করব খুব তাড়াতাড়ি, সেখানে দেখবে এই প্রশ্নটি ইম্পর্টেন্ট হিসাবে থাকবে। তা তোমাদের যে অ্যাসাইনমেন্টের অন্যান্য পেপারগুলির যেসব প্রশ্ন দিয়েছে তারও একটি করে অ্যান্সার আমি খুব দ্রুত চ্যানেলে নিয়ে আসবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক